My students and my followers, today you are getting here some Bengali sentences, okay? তো আজকে আমাদের অ্যাক্টিভিটি কি হবে? প্রত্যেকটা সেন্টেন্সকে আমরা দুভাবে সেন্টেন্সগুলোকে প্রকাশ করার চেষ্টা করব। আসলে আমরা যখন ট্রান্সলেট করি, বাংলা থেকে ইংরেজি যাই, বলার সময় বা লেখার সময় আমরা বাক্যগুলোকে ছোট করেও বলতে পারি, আবার বড় করেও বলতে পারি। ঠিক আছে? সেই যে স্ট্রাকচারগুলো কেমন হবে, ছোট করে বললে তার স্ট্রাকচার কেমন হবে, বড় করে বললে তার স্ট্রাকচার কেমন হবে, অথবা একই সেন্টেন্সকে আমি কত রকম ভাবে লিখতে পারি, ঠিক আছে, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করছি আজকে। ভেরি ইম্পর্টেন্ট। তাহলে চলো আজকের আলোচনা। আমার একটি ইলেকট্রিক সাইকেল আছে। ক্লিয়ার? তাহলে সাইকেল আছে, সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভ। কার আছে? আমার আছে। তাহলে আমি কি লিখবো এখানটায়? উই, ও সরি, আমার, তার মানে লিখবো আই। ঠিক আছে, আমার আছে, তাহলে আই। ক্লিয়ার? আমার আছে, তাহলে আমি আয়ের সাথে কি করে দিব? হ্যাভ। তাহলে আমার আছে একটি ইলেকট্রিক সাইকেল। an electric cycle। ঠিক আছে? তাহলে আই হ্যাভ অ্যান ইলেকট্রিক সাইকেল। এটা হচ্ছে ছোট করে বললাম। ক্লিয়ার? আমার আছে একটি ইলেকট্রিক সাইকেল। এটাকে যদি মনে করো আমি বড় করে বলবো। ক্লিয়ার? তাহলে আমি কিভাবে বলতে পারি, সেটা কিভাবে করা হয়, এই সেন্টেন্সটাকে দিয়ে যদি বলা হয় সেন্টেন্সটা অন্যভাবে লেখো, এইভাবে আমরা ছোট করে লিখে ফেলেছি, এর চেয়ে ছোট এই সেন্টেন্সটা লেখা যাবে না। তাহলে যদি বলা হয় এই সেন্টেন্সটা কি তুমি অন্যভাবে লেখো, তাহলে অন্যভাবে বললেই তার মানে বুঝে নিতে হবে সেন্টেন্সটাকে আমাকে বড় করে লিখতে হবে। তাহলে দেখো একটা জিনিস, এটা সাবজেক্ট আর এটা ভার্ব। তো এই জায়গাটায় কিন্তু সাবজেক্ট ভার্ব আর এটা হচ্ছে আমার অবজেক্ট। ক্লিয়ার? আই হ্যাভ এ সাইকেল, এ সাইকেলটা আমার অবজেক্ট। ক্লিয়ার? তাহলে এই সাবজেক্ট ভার্ব আর এইটুকু অবজেক্ট না হলে তো আর বাক্য হয় না। এই তিনটা জিনিসকে তোমরা চেঞ্জ করতে পারবে না। যা করতে হবে এই ইলেকট্রিকটাকে আমাদেরকে কাজ করতে হবে। তাহলে আমরা কি বলবো? দেখো নেক্সট সেন্টেন্সটা আমরা লিখছি, দেখো আই হ্যাভ এ সাইকেল। ঠিক আছে? তাহলে আই হ্যাভ এ সাইকেল, এটা আমার মূল বাক্য ছিল। মাঝখানে ইলেকট্রিক এসে, ইলেকট্রিক এটা আমার অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভটা নাউনের আগে বসে নাউনটা কেমন বলছে, এটা আমার বাড়তি। ক্লিয়ার? এটা আমার মূল, আই হ্যাভ এ সাইকেল। এবার চলো এই যে বাড়তি যে জিনিসটা আসছে এইটাকে দিয়ে তোমার বাক্যটাকে বড় করতে হবে। কিভাবে করব? আই হ্যাভ এ সাইকেল হুইচ অথবা দ্যাট হুইচ ইজ রান, যেটা চালানো হয় বাই ইলেকট্রিসিটি। ঠিক আছে? তাহলে আমরা কি করলাম দেখো, এই যে এটা ছিল ইলেকট্রিক সাইকেল, এটা অ্যাডজেক্টিভ, সেটা আমি নাউনে করে দিলাম ইলেকট্রিসিটি, আর আমার বাক্যটা বড় হয়ে গেল, তাই না? আই হ্যাভ এ সাইকেল হুইচ ইজ রান বাই ইলেকট্রিসিটি, যেটা ইলেকট্রিসিটির দ্বারা চালানো হয়, এটা প্যাসিভ ফর্মে আছে, চালানো হয়। তাহলে এইভাবে কিন্তু আমরা বাক্যকে, একই ধারণা বিশিষ্ট বাক্যকে ছোট করেও লিখতে পারি, আবার বড় করেও লিখতে পারি। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এইটাকে আমরা কি বলবো? যেটা ছোট, অর্থাৎ একটা মাত্র ভার্ব যার মধ্যে আছে তাকে আমরা সিম্পল বলবো। আর যেখানে দুটো ভার্ব রয়েছে, একের অধিক ভার্ব, এই একটি ভার্ব রয়েছে আর একটা ভার্ব রয়েছে এই যে প্যাসিভ ভার্ব, তাহলে একের অধিক ভার্ব দিয়ে করলে আমরা কমপ্লেক্স বা কম্পাউন্ড বলতে পারি। ঠিক আছে? এটা আমাদের কমপ্লেক্স লিঙ্কার আছে হুইচ, তাই এটা কমপ্লেক্স। ক্লিয়ার? তাহলে এটা জটিল বাক্য, এটা সরল বাক্য বাংলায় বললে। তাহলে এইভাবে একই বাক্যকে আমরা দুই ভাবে কিন্তু
ব্যক্ত করতে পারি। এবার চলো দেখো নদীর ধারে, তার মানে তোমরা যখন ট্রান্সলেট করবে বা বলবে, একটা ধারণা বিশিষ্ট বাক্যকে তোমরা ছোট করেও বলতে পারো, বড় করেও বলতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? কারণ বাক্যটার মধ্যে যে অর্থ, থিম, সেটা একই থাকে। এবার চলো, নদীর ধারে অনেক মানুষকে দেখা গেল পিকনিক করতে। এই যে মূল ক্রিয়াপদ দেখা, তার সাথে গেল বা হলো থাকলে আমরা কি করি? সিম্পল পাস্টের প্যাসিভ, তখন ভার্বের স্ট্রাকচার কি হয়? ওয়াজ, ওয়্যার, ভার্বের থার্ড ফর্ম। ক্লিয়ার? তাহলে দেখো নদীর ধারে কাকে দেখা গেল? অনেক মানুষকে দেখা গেল। তাহলে আমরা এইখান থেকে ট্রান্সলেশনটা শুরু করি। তাহলে অনেক মানুষকে দেখা গেল, তাহলে কি লিখবো? মেনি পিপল ওয়্যার সিন। তাহলে আমি কি বললাম? পিপল প্লুরাল ফর্ম, তাহলে ওয়াজ ওয়্যারের ওয়্যার বসলো এবং ভার্বের থার্ড ফর্ম বসলো, সিম্পল পাস্টের প্যাসিভ। কেন করতে হলো? মূল ক্রিয়ার সাথে হলো বা গেল যুক্ত থাকলেই বুঝবে এটা সিম্পল পাস্টের প্যাসিভ। তাহলে মেনি পিপল ওয়্যার সিন, অনেক লোককে দেখা গেল। কোথায় দেখা গেল? নদীর ধারে। তাহলে আমি বলে দিই বিসাইড দ্য রিভার। ক্লিয়ার? তাহলে মেনি পিপল ওয়্যার সিন বিসাইড দ্য রিভার, এই যে নদীর ধারে এদেরকে দেখলা, কি করবে? পিকনিক করতে। এই যে তে উচ্চারণে নন ফাইনাইট ভার্ব, ইনফিনিটিভ, 2 + V1। তাহলে পিকনিক করতে, তাহলে আমি কি লিখবো? করতে, মূল ক্রিয়াপদ টু এর পরে V1, ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে টু ডু, করতে, কি করতে? পিকনিক, PICNIC, পিকনিক। ক্লিয়ার? তাহলে এই যে বাক্যটাকে দেখো, মেনি পিপল ওয়্যার সিন বিসাইড দ্য রিভার টু ডু পিকনিক, তাহলে মূল ক্রিয়াপদ কিন্তু একটাই আছে। ক্লিয়ার? তাহলে মূল ক্রিয়াপদ একটা থাকলে আমরা কি বলবো? এটা সিম্পল সেন্টেন্স। ক্লিয়ার? এটাকে তোমরা আবার বড় করে লিখতে পারো, অর্থাৎ কমপ্লেক্সে লিখতে পারো। কিভাবে লিখবে দেখো, তাহলে আমরা কি লিখবো দেখো, মেনি পিপল ওয়্যার সিন বিসাইড দ্য রিভার। এইবার এই লোকগুলো কেন রিভারের ধারে, এদেরকে কেন দেখা গেল? কারণ তারা পিকনিক করতে চায়। ক্লিয়ার? কারণ তারা পিকনিক করতে চায়। এইভাবে এটাকে আমরা বড় করে দিতে পারি। তাহলে আমরা যদি বড় করি এই বাক্যটাকে, তাহলে আমরা কি লিখবো দেখো, আমরা লিখবো মেনি পিপল ওয়্যার সিন বিসাইড দ্য রিভার। এইবার আমি বড় করে দিচ্ছি, বিকজ অথবা অ্যাস বসাও, বিকজ দে দে ওয়্যার দিয়েও করা যেত, দে ওয়্যার ডুইং পিকনিক বা এটসেট্রা, বা আমরা ওয়ান্টেড করে দিই, দে ওয়ান্টেড টু ডু পিকনিক। এইভাবেও করতে পারো। তাহলে মানে আমার একই সেন্স, মেনি পিপল ওয়্যার সিন বিসাইড দ্য রিভার টু ডু পিকনিক, অনেক লোককে দেখা গেল নদীর ধারে পিকনিক করতে। মেনি পিপল ওয়্যার সিন বিসাইড দ্য রিভার বিকজ দে ওয়ান্টেড টু ডু পিকনিক। তার মানে আমার দুটো ভার্ব এসে গেল, এই একটা ভার্ব এসে গেল, এই একটা ভার্ব এসে গেল, এটা আমার লিঙ্কার হয়ে গেল। এই লিঙ্কারটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের লিঙ্কার। ক্লিয়ার? তার মানে একই ধারণা বিশিষ্ট বাক্যকে আমরা দুইভাবেই লিখতে পারি। ক্লিয়ার? এবার চলো নেক্সট কি বলছে, কঠিন পরিশ্রম করা সত্ত্বেও সে ভালো ফল করতে পারেনি। ঠিক আছে? তাহলে আমি এইভাবে লিখতে পারি, despite
his hard labor, ক্লিয়ার, despite his hard labor, অথবা এটাকে এইভাবে করে দিতে পারো, যেটা তোমরা জানো আর কি, এই যে সত্ত্বেও, তোমরা কি জানো, in spite of his hard labor, ক্লিয়ার, in spite of his hard labor, তার কঠিন পরিশ্রম সত্ত্বেও সে ভালো ফল করতে পারেনি, মানে পারে নাই, পারা ইংরেজি ক্যান, তার পাস্ট ফর্ম, তাহলে হি কুড নট মেক আ গুড রেজাল্ট, ক্লিয়ার। তাহলে এই একটা প্যাটার্নের বাক্য আমি লিখলাম, এখানে একটাই ভার্ব, সেটা হচ্ছে কুড নট মেক। তাহলে একটা ভার্ব বিশিষ্ট বাক্যকে আমরা কি বলবো, সিম্পল সেন্টেন্স, বা বাংলায় বলবো সরল বাক্য। এই বাক্যটাকেই তুমি আবার দুটো ভার্ব বিশিষ্ট বাক্যে নিয়ে আসতে পারো কমপ্লেক্স জয়নিং এ। সেটা কিভাবে আমরা করব, এই যে আমি দ্বিতীয় বাক্যটা দেখাচ্ছি, দেখো, যদিও হি লেবার্ড হার্ড, কমা কমা মানে তবুও সে ভালো ফল করতে পারেনি, হি কুড নট মেক এ গুড রেজাল্ট। ঠিক আছে, তাহলে দেখো এখানে দুটো ভার্ব চলে আসলো, একটা হচ্ছে হি লেবার্ড হার্ড, আর একটা হি কুড নট মেক এ গুড রেজাল্ট, এই একটা ভার্ব চলে আসলো তোমার। ঠিক আছে, তাহলে দুটো ভার্ব বিশিষ্ট বাক্যকে আমরা, এটা আমাদের দো হচ্ছে লিঙ্কার, তাই না, কমপ্লেক্সের লিঙ্কার, তার মানে আমরা একই ধারণা বিশিষ্ট বাক্যকে একটা ভার্ব দিয়েও লিখতে পারি, আবার একের অধিক ভার্ব দিয়েও লিখতে পারি, একই অর্থ থাকবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এবার চলো দেখো, এবার দেখো 4 নম্বর নিয়ে একটু আলোচনা করছি। বর্তমানে একটি চাকরি পাওয়ার জন্য অনেকে দেশ ছাড়ছে, তাহলে অনেকে দেশ ছাড়ছে মানে ছাড়িতেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভ ফর্ম। এখানে ভার্বের স্ট্রাকচার কি হয়, অ্যামিজার ভার্বের থার্ড ফর্ম, অ্যামিজার ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, তাহলে দেখো অনেকে দেশ ছেড়ে চলে যাচ্ছে, ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো, মেনি আর লিভিং, লিভ মানে ছাড়া, ঠিক আছে, মেনি আর লিভিং দ্য কান্ট্রি, তাহলে কি লিখলাম, মেনি আর লিভিং দ্য কান্ট্রি, অনেকে দেশ ছেড়ে চলে যাচ্ছে, ক্লিয়ার। একটি চাকরি পাওয়ার জন্য, বর্তমানে এই শব্দটা বসাইনি, বর্তমানে এটা আগে বসিয়ে দাও, তাহলে সুবিধা হবে সেন্টেন্সটাকে লিখতে। বর্তমানে, তাহলে আমরা লিখি প্রেজেন্টলি, বর্তমানে, মেনি আর লিভিং দ্য কান্ট্রি, ঠিক আছে, তাহলে বর্তমানে প্রেজেন্টলি মেনি আর লিভিং দ্য কান্ট্রি, অনেকে দেশ ছেড়ে চলে যাচ্ছে একটি চাকরি পাওয়ার জন্য, তাহলে জন্য ইংরেজি ফর, এটা প্রিপোজিশন, তাহলে আমি কি লিখবো, ফর হ্যাভিং এ জব, ক্লিয়ার, ফর হ্যাভিং এ জব, ক্লিয়ার। এবার এখানে একটা মাত্র ভার্ব দেখো, আর লিভিং, ক্লিয়ার,
তাহলে এটা একটা ভার বিশিষ্ট বাক্য, আর কোনো ক্রিয়াপদ এখানে নেই। সুতরাং এটা হচ্ছে আমাদের সিম্পল সেন্টেন্স। এটাকে আমরা আবার অন্যভাবে করতে পারি কমপ্লেক্সে। সেটা কিভাবে করতে পারি, মানে একের অধিক ক্রিয়াপদ দিয়ে, মানে বড় করে আরো। সেটা কিভাবে লিখতে পারি দেখো, এইভাবে লিখতে পারি। অনেকে বর্তমানে অনেকে দেশ ছাড়ছে, তাহলে কি লিখতে পারি, প্রেজেন্টলি many are leaving the country. ঠিক আছে, প্রেজেন্টলি many are leaving the country। তারপর কি আমরা করতে পারি, কারণ তারা চাকরি চায়। তাহলে একই সেন্স দেখো, বিকজ আগে একটা বিকজ দিয়ে করেছি, এটা আমরা অ্যাজ দিয়ে করি, যেহেতু অ্যাজ দে ওয়ান্টেড, অ্যাজ দে ওয়ান্ট, যেহেতু তারা চায়, সিম্পল প্রেজেন্ট টেন্সে যাবে, চায় আছে, অ্যাজ দে ওয়ান্ট এ জব। ক্লিয়ার? তাহলে প্রেজেন্টলি মেনি আর লিভিং দ্য কান্ট্রি অ্যাজ দে ওয়ান্ট এ জব। ক্লিয়ার? তাহলে একই সেন্সকে এটা আমাদের একটা ভার্ব দিয়ে করেছিলাম, আর এখানটা আমাদের দেখো আর লিভিং একটা ভার্ব, আর একটা ভার্ব দেখো ওয়ান্ট। তাহলে একের অধিক ভার্ব দিয়েও বাক্যটাকে লিখতে পারো, আবার একটি মাত্র ভার্ব দিয়েও লিখতে পারো। ক্লিয়ার ব্যাপারটা? এবার চলো দেখো, অনেক টাকা থাকলে একটি ব্যবসা শুরু করা যায়। তাহলে আমরা এটাকে কি করতে পারি, একটি ব্যবসা শুরু করা যায়, কে করবে নেই, তার মানে করা যায়, করতে পারা যায়, করা যায় মানে করতে পারা যায়। তাহলে ক্যান যেটা, তার প্যাসিভ ফর্মে এটা লিখতে হবে, একটি ব্যবসাকে শুরু করা, করতে পারা যায়, এই অর্থে আসবে। ঠিক আছে, মনে রাখবে। তাহলে চলো, আ বিজনেস ক্যান বি স্টার্টেড। এই দেখো, ক্যান বি স্টার্টেড, একটি ব্যবসাকে শুরু করতে পারা যায়। এই যে এটা আমাদের প্যাসিভ, কে করবে নেই, সাবজেক্ট নেই, সুতরাং এটা আমাদের প্যাসিভে করতে হবে, এখানে কাজটাকে গুরুত্ব দিতে হবে। তাহলে এ বিজনেস ক্যান বি স্টার্টেড, একটা বিজনেসকে শুরু করা যেতে পারে। ঠিক আছে, কখন পারা যেতে পারে, অনেক টাকা থাকার পরে। তার মানে কি লিখবো, আফটার হ্যাভিং আ লট অফ মানি। ক্লিয়ার? তাহলে আফটার হ্যাভিং লট অফ মানি, তার মানে এটা আমাদের প্রিপোজিশন। আফটার হ্যাভিং লট অফ মানি, অনেকগুলো টাকা পাওয়ার পরে বা থাকার পরে আমাদের একটা বিজনেসকে আমরা শুরু করতে পারি। এইটা হচ্ছে আমাদের এক ধরনের বাক্য। ক্লিয়ার? এখানে ভার্ব কোনটা আছে, এই একটা মাত্র ভার্ব আছে প্যাসিভ স্ট্রাকচারে। তাহলে এটাকে একের অধিক যদি আমি ভার্বে আনতে চাই, অন্যভাবে কিভাবে করতে পারি, তাহলে আমরা এইটুকু জায়গা তো আমরা বসাবোই, যে মূল জায়গাটা এ বিজনেস ক্যান বি স্টার্টেড, এই যে অংশটা রয়েছে এইখানটার থেকে আমাদের অপারেশনটা শুরু করতে হবে আর একটা ভার্ব আনার জন্য। তাহলে আমরা কিভাবে এটাকে আমরা করব দেখো, এইখান থেকে আমরা করি, আর একটা বাক্য আমরা করি। ঠিক আছে, তাহলে আমরা এই অংশটা লিখে দিতে পারি, এ বিজনেস ক্যান বি started, clear, if you have a lot of money।
এখানটায় অফ বসেনি, লট অফ মানি। তাহলে কি লিখলাম? স্টার্টেড ইফ ইউ হ্যাভ lot of money। তার মানে এইখানে একটা ভার্ব রয়েছে, এইখানে একটা ভার্ব রয়েছে। ক্লিয়ার? তাহলে একই ধারণা বিশিষ্ট বাক্যকে তুমি একটা ভার্ব দিয়েও বাক্য তৈরি করতে পারো, একের অধিক ভার্ব দিয়েও বাক্য তৈরি করতে পারো, কোনো অসুবিধা নেই। শুধুমাত্র বুঝে নিতে হবে, মানে এই প্যাটার্নগুলো আমরা কেন শেখার চেষ্টা করছি। যখন আমাদের কোনো একটি বাংলা বাক্যকে ট্রান্সলেট করার প্রয়োজন এসে যায় বলার সময় বা লেখার সময়, তখন আমাদের বুঝে নিতে হবে যে বাক্যগুলোকে আমরা আমাদের সুবিধা মতো সাজাতে পারি। সেই সুবিধা মতো সাজাতে গেলে তখন দেখা যায় কখনো একটি মাত্র ভার্ব চলে আসছে, আবার কখনো দেখা যাচ্ছে যে একের অধিক ভার্ব দিয়ে আসছে বা ভার্ব দিলে আরো পরিষ্কার হচ্ছে বিষয়টা। তখন তোমরা কিন্তু সেই রুলগুলোকে অ্যাপ্লাই করতে পারো যে কখন কোনটা কিভাবে লিখলে তোমাদের সুবিধা হবে। এবার দেখো কি বলছে, খবরটি পেয়ে সে এসেছিল আমার সাথে দেখা করতে। তাহলে পেয়ে ইয়ে, তার মানে এটা আমরা কি করব? এটা আমরা পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল V1 এর সাথে আইএনজি জুড়ে এটা করতে হবে। ঠিক আছে? এটা অসমাপিকা ক্রিয়া। পাইয়া মানে ইয়ে, সে এসেছিল। এই যে এসেছিল এটা আমাদের হচ্ছে মূল ক্রিয়াপদ, সমাপিকা ক্রিয়া, ফাইনাইট ভার্ব, যার শেষ উচ্চারণ লোতে গিয়ে শেষ হলো, লো লেলাম, তার মানে এটা সিম্পল পাস্টের অ্যাক্টিভ। আর এই যে দেখা করতে, এটা তে উচ্চারণ আছে, এটাও আমাদের নন ফাইনাইট ভার্ব, অসমাপিকা ক্রিয়া। আমরা এটা ইনফিনিটিভ 2 + V1 দিয়ে করব। তাহলে চলো আমরা যদি একটা সেন্টেন্সের মধ্যে কোনটা সমাপিকা, দ্যাট ইজ কোনটা ফাইনাইট, তার টেন্স ভয়েস ধরে ফেলতে পারি, কোনগুলা অসমাপিকা, দ্যাট ইজ কোনটা নন ফাইনাইট, কোনটা ইনফিনিটিভ দিয়ে করব, কোনটা প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে করব, এগুলো যদি সব আমাদের মুখস্থ হয়ে যায় প্যাটার্নগুলো, তাহলে খুব সহজেই কিন্তু নির্ভুলভাবে ইংরাজি লেখা শিখে যাবে, কোনো প্রবলেম নেই। ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, জিরান, পার্টিসিপল, ইনফিনিটিভ, all these things I have already given in my earlier classes. ওকে? তাহলে দেখো কি বলছে, পেয়ে খবরটি, তার মানে পাওয়া ইংরেজি গেট, তার সাথে আইএনজি করে দাও। তাহলে গেটিং দ্য নিউজ, গেটিং দ্য নিউজ, খবরটি পাইয়া সে এসেছিল। তাহলে এটা আমার সিম্পল পাস্টের অ্যাক্টিভ, হি কেম, সে এসেছিল। এইবার আসো দেখা করতে, তাহলে টু মিট মি, আর সাথে প্রিপোজিশন, মিটের সাথে প্রিপোজিশন উইথ হয় না, কারণ মিট উইথ হয়ে গেলে অ্যাক্সিডেন্ট মিন করে, সেই জন্য টু মিট মি। ওকে? তাহলে এটা আমাদের কয়টা মাত্র ভার্ব আছে? একটা মাত্র ভার্ব আছে। ক্লিয়ার? এবার মনে করো এটাকে আমি একের অধিক ভার্ব দিয়ে বড় করব, তাহলে কি কি লিখবো আমরা? তাহলে লিখবো, দেখো গেটিং দ্য নিউজ, সে এসেছিল আমার সাথে দেখা করতে। তাহলে আমরা বলতে পারি কি, সে খবরটি পেয়েছিল, ক্লিয়ার, এবং আমার সাথে দেখা করতে এসেছিল, কোনো অসুবিধা নেই। তাহলে সে খবরটি পেয়েছিল, তাহলে হি গট দ্য নিউজ। এখানে হি বা সি যে কোনো একটি বসাও, কোনো প্রবলেম নেই। তাহলে হি গট দ্য নিউজ, সে খবরটি পেল, অ্যান্ড আসলো, কেম, কেন আসলো? টু মিট মি। ঠিক আছে? তাহলে হি গট দ্য নিউজ অ্যান্ড কেম টু মিট মি। ওকে? এখানে তাহলে দুটো ক্রিয়াপদ আসলো, একটা গট, একটা কেম। ক্লিয়ার? এবং অ্যান্ড হচ্ছে আমার লিঙ্কার, এটা আমাদের কম্পাউন্ড সেন্টেন্সে চলে গেল। ক্লিয়ার? কারণ অ্যান্ড, বাট, স্টিল, ইয়েট
আদারওয়াইজ এগুলো সব কম্পাউন্ডিং লিঙ্কার, এটা কম্পাউন্ড সেন্টেন্সে চলে যায়। ক্লিয়ার? তাহলে এইভাবে তোমরা একই সেন্সের বাক্যকে তোমাদের ইচ্ছা মতো তোমরা ছোট বড় উভয় প্রকারে লিখতে পারো। লেখো, দেখো 7 নম্বর, তোমার কথা বিশ্বাস করা যায় না। তাহলে এটা আমরা কি লিখবো? তোমার কথা বিশ্বাস করা যায় না। তাহলে ইয়োর ওয়ার্ড, তোমার কথা মানে ইয়োর ওয়ার্ড, cannot be believed, তাহলে ইয়োর ওয়ার্ড cannot be believed, ঠিক আছে? তোমার কথা তাকে বিশ্বাস করা যায় না, বিশ্বাস করতে পারা যায় না। বিশ্বাস করা যায় না মানেই ওটাকে পারা দিয়ে কনভার্ট করে নিবে। বাংলাতে আমরা যেটাকে বলি করা যায় না, সেটা ইংরেজিতে লেখার সময় করতে পারা যায় নাতে কনভার্ট করে দিবা। কারণ পারা ইংরেজি তোমাদের জানা আছে ক্যান, তার প্যাসিভ ফর্ম তখন ক্যান বি, ভার্বের থার্ড ফর্ম বিলিভড, ঠিক আছে? এটা ভার্বের থার্ড ফর্ম। এটা খুব ইম্পর্টেন্ট। যখন তোমাদের বাংলা বাক্য পেলে কখনোই করতে পারা যায় না তা থাকে না, করা যায় না, নেওয়া যায় না, দেওয়া যায় না, সেটাকে তোমরা পারাতে নিয়ে যাবা। যেমন তোমার কথা শোনা যায় না, এই যে তোমার কথা শোনা যায় না, কে শুনবে নেই, ওটাকে প্যাসিভে করতে হবে। তখন ভার্বের স্ট্রাকচারটা কি হবে সেটা ধরার জন্য তোমাকে তোমার কথা শোনা যায় না, শুনতে পারা যায় নাতে নিয়ে যেতে হবে। পারাতে যতক্ষণ না নিচ্ছ ততক্ষণ তোমার কাছে এখানে ক্রিয়াপদটা যে মোডাল, দ্যাট ইজ ক্যান, সেটা তোমার কাছে ধরা দেবে না, বুঝতে পারবে না এটা কিভাবে করবে। ওই জন্য পারা যায় নাতে কনভার্ট করো। পারা ইংরেজি আমরা জানি ক্ষমতা বোঝায়, ক্যান হয়ে যায়, তার প্যাসিভ ফর্ম হচ্ছে ক্যান বি, ভার্বের থার্ড ফর্ম। তাহলে ইয়োর ওয়ার্ড ক্যানট বি বিলিভড, এটাকে যদি তুমি এইভাবে লেখো যে বড় করে যদি লেখো, হোয়াট ইউ সে cannot be তাহলে কি লিখলাম? হোয়াট ইউ সে ক্যানট বি বিলিভড, বলছে যা তুমি বলো বিশ্বাস করা যায় না। তাহলে এইখানে একটা ভার্ব চলে আসলো, হোয়াট ইউ সে ক্যানট বি বিলিভড, এইটা একটা প্যাসিভের স্ট্রাকচার ভার্ব চলে আসলো। তাহলে এইভাবেও এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স জয়েনিং হয়ে গেল, এটা হোয়াট কমপ্লেক্সের লিঙ্কার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একই ধারণা বিশিষ্ট বাক্যকে আমাদের প্রয়োজন অনুসারে আমরা ছোটও লিখতে পারি, আবার বড়ও লিখতে পারি। কখনো কখনো কি হয় শোনো, যে একটা এক্সপ্রেশনকে আমরা যদি ছোট করে লিখি, একটা ভার্ব দিয়ে লিখি, অর্থাৎ সিম্পল সেন্টেন্সে লিখি, সেই সেন্টেন্সের যে ওজন বা সেই সেন্টেন্সের যে গভীরতা, তার ভেতরে যে এক্সপ্রেশনটা লুকিয়ে আছে, সেটা একটা ভার্ব দিয়ে বলতে গেলে অনেক সময় সেটা সুন্দরভাবে প্রকাশ নাও পেতে পারে। তখন সেটাকে আরো সুন্দরভাবে বিস্তারিত ভাবে ব্যাখ্যা করবার জন্য তখন আমাদের দুটো ভার্ব দিয়ে তাকে শক্তপোক্ত করা হয়। এবার দুটো ভার্ব দিয়ে বা দুইয়ের একের অধিক ভার্ব দিয়ে তুমি যখন বাক্যটাকে বোঝানোর চেষ্টা করতে যাবে, তখন আইদার তোমাকে কমপ্লেক্স অথবা কম্পাউন্ডের হেল্প নিতে হবে। ফলে কমপ্লেক্স এবং কম্পাউন্ডের লিঙ্কারগুলো মুখস্থ থাকতে হবে, এবং কিভাবে সেই বাক্যগুলোকে করা যায় সেটাই আমি এখানে দেখালাম। আবার অনেক সময় উল্টোটা হয়, কেমন? ধরো একটা বাক্য একের অধিক ভার্ব দিয়ে আছে, আইদার ইট ইজ ইন কম্পাউন্ড ফর্ম অর ইট ইজ ইন কমপ্লেক্স ফর্ম, কিন্তু কথাটা একের অধিক ভার্ব দিয়ে থাকার পরেও শুনতে ভালো লাগছে না, অথবা সেটা এক বাক্যে একটা ভার্ব দিয়ে বললে আরো বেশি ওজন হতো বাক্যটি। সেসব ক্ষেত্রে তোমাদের আবার উল্টা প্রসেসে আসতে হবে, অর্থাৎ বড় বাক্যগুলোকে ছোট করতে হবে। ক্লিয়ার? এই ছোট বাক্যকে যখন আমরা বড় করি তখন আমরা ক্লজ করে ফেলি, আবার যখন বড় বাক্যকে ছোট বাক্য করি তখন আমরা ক্লজকে ফ্রেজে রূপ দিই।
ক্লিয়ার? দেখবে এইগুলো, এইসব ক্লজ ফ্রেজ এসবের উপরেও দেখবে আমার আগের ক্লাসগুলো করা রয়েছে। ক্লিয়ার? সেগুলো যদি আরো ভালো করে জানতে চাও আমাকে কমেন্ট বক্সে লেখো, আমি না হয় সেগুলোর উপরে আরো উদাহরণ দিয়ে আলোচনা করে দেব। ক্লিয়ার? তাহলে আশা করি তোমরা আজকের ক্লাসটার উদ্দেশ্যটা কি ছিল, কিভাবে বিষয়গুলোকে আনা হলো, সেই জিনিসগুলো নিয়ে আজকের আলোচনা। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লাগবে, কারণ এটার মধ্যে একাধারে অনেকগুলো জিনিস রয়েছে। ট্রান্সলেশন কিভাবে করবে, ছোট করে করবে না বড় করে করবে, সেই বিষয়টা এখানে রয়েছে। এখানটায় ভার্ব বাংলা ক্রিয়াপদগুলোর উচ্চারণ অনুসারে কোন টেন্সে পড়লো, সমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া, দ্যাট ইজ ফাইনাইট নন ফাইনাইট ভার্ব, কোনটা জিরান কোনটা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে হবে, সেই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করা হবে। ঠিক আছে? ক্লাস যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো, তারাও যাতে ক্লাসগুলোকে ফলো করতে পারে, শিখতে পারে। ক্লিয়ার? যারা নতুন আছেন অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ক্লিয়ার? যাতে আমার এই ক্লাসগুলো অনেকের কাছে পৌঁছে যায়, এবং ক্লাসগুলো যদি মনে হয় আপনাদের যে আপনারা কিছু শিখছেন, অন্যরাও যাতে শিখতে পারে সেই সুযোগটা করে দিলে ভালো হবে। ঠিক আছে? সবার জন্য থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে, স্টে ওয়েল।